কিংবা একই সাথে রয়েছেন সেটি জানান দেবার জন্য কিন্তু আপনাদেরকে একতাবদ্ধ হওয়ার কোনো বিকল্প নেই। আপনারা যত দাবি করেন, বলা হয় যে সন্তান, কোলের সন্তানও যদি না কাঁদে তার জন্মদাত্রী মা তাকে খাবার দেয় না। অর্থাৎ আপনার প্রয়োজন, আপনার দাবিটি যদি খুব জোরালো ভাবে সংগঠিত হয়ে একতাবদ্ধ ভাবে উপস্থাপন না করতে পারেন, তাহলে আপনার দাবির ন্যায্য হলেও যারা সরকার পরিচালনা করে তাদের কাঁধে ঢোকে না। আমি শুধু একটি কথা বলতে চাই, দেখেন ওই ৮০ দশকের স্বৈরাচারী এরশাদ বিরোধী আন্দোলনেও কিন্তু তার মানে আমাদের রিকশাভ্যান শ্রমিকদের রক্ত ঝরেছিল। গত ১৬ বছরের ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনেও ঠিক এমনি ভাবে জানা অজানা অগণিত শ্রমিক ভাইদের রক্ত ঝরেছে। যে কথাটি খায়রুল ভাই বললেন অত্যন্ত দামি কথা, আমি কথাটি বলবো আগের থেকে চিন্তা করেছিলাম, খায়রুল ভাই কথাটি উল্লেখ করলেন। ওই জুলাই আগস্টের ওই উত্তঙ্গ অবস্থায় যখন আইন শৃঙ্খলা বাহিনীর গুলিতে নির্মমভাবে নিহত কিংবা আহতদেরকে হাসপাতালে নিয়ে যাবার জন্য কোনো অ্যাম্বুলেন্স বা গাড়ি খুঁজে পাওয়া যায়নি, তখন কিন্তু এই ঢাকার বুকে মোটর চালিত রিক্সা চালকেরাই কিন্তু অ্যাম্বুলেন্সের বিকল্প দায়িত্ব পালন করেছে। এই দায়িত্ব পালন করতেও গিয়েও অনেক শ্রমিক কিন্তু আমাদের মাঝ থেকে হারিয়ে গেছেন। হয়তো তাদের কথাটা আলাদাভাবে কেউ কোন শ্রমিক সংগঠন তুলে ধরেনি। আমি যে দল করি বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি, আমাদের নেতা তারেক রহমান এই কথাটি বারংবার বলতেন যে শেখ হাসিনা কোন গণতান্ত্রিক শাসক নয়, শেখ হাসিনা নিছক এক নায়কতান্ত্রিক শাসক নয়, শেখ হাসিনা নিছক স্বৈর শাসক নন, শেখ হাসিনা একজন ফ্যাসিস্ট, এবং ফ্যাসিস্টের পতন এককভাবে কোন রাজনৈতিক দলের পক্ষে পৃথিবীর কোথাও সম্ভব হয়নি। ফ্যাসিস্টের পতন তখনই সম্ভব হয় যখন গণতন্ত্র মানা সকল রাজনৈতিক দল এক কাতারে আসে, যখন সমাজের সকল শ্রেণী পেশার মানুষ এক বিন্দুতে মেলে, তখনই কিন্তু ফ্যাসিস্টের পতন ঘটে, যেটি আমরা জুলাই আগস্টের রক্তাক্ত অভ্যুত্থানের মাধ্যমে প্রত্যক্ষ করলাম। আমরা রাজপথে দেখলাম আমার ছাত্র ভাইরা কোটা সংস্কারের দাবি জানালেন। আমরা রাজপথে আবার এও দেখেছি বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি একই সময় সকল জায়গায় তারা আলাদা কর্মসূচি পালন করছে শেখ হাসিনা পদত্যাগের দাবিতে। আচ্ছা, বিএনপি যখন পদত্যাগের দাবিতে মিছিল করছে, ওই মিছিলে কি শুধুমাত্র বিএনপি কর্মীরা ছিল? ওই মিছিলে কিন্তু সমাজের অন্য শ্রেণী পেশার সাধারণ মানুষ ছিল বলেই কিন্তু মিছিলের পরিসরটা অনেক বড় হয়েছে। ছাত্র যখন ধর্মতলা থেকে আস্তে আস্তে সুসংগঠিত হয়ে চাষটা চেকপোস্টে যাওয়া শুরু করলো, ওই মিছিলে কি শুধু ছাত্ররা ছিল? ওই ছাত্রদের সাথে ছাত্রদের বাবা ছিলেন, ছাত্রদের সাথে ছাত্রদের মা ছিলেন, ছাত্রদের সাথে ছাত্রদের ভাই বোনেরা ছিলেন। আমি দেখেছি আপনাদের মতো অগণিত শ্রমিকরাও সেই কর্মসূচি কেন নিয়েছিল? শ্রমিকরা কিন্তু কোটা সংস্কার কি, কোটা সংস্কার হলে কি হবে এত কিছু বোঝে। শ্রমিকরা এইটুকু বুঝেছিল যে শেখ হাসিনার ক্ষমতায় থাকলে বাংলাদেশে কোনোদিন আর শান্তি ফিরবে না, শেখ হাসিনার পতন না ঘটলে বাংলাদেশের সমস্যার সমাধান হবে না, এটি শ্রমিকরা বুঝেছিল। সেই কারণেই কিন্তু একদিকে যেমন বিএনপির কর্মসূচিতে সাধারণ মানুষের অংশগ্রহণ ছিল, ছাত্রদের কর্মসূচিতেও সাধারণ মানুষের অংশগ্রহণ ছিল। কিন্তু বুকে হাত দিয়ে বলেন তো ভাইরা, ৫ই অগস্ট ২০২৪-এর পর আজকে আমরা ৮ই ফেব্রুয়ারি ২০২৫-এ আমরা যখন দাঁড়িয়ে কথা বলছি, এই সময় কি আপনাদের অর্থনৈতিক অবস্থা, আপনাদের সামাজিক অবস্থা কি খুব বেশি পরিবর্তন ঘটেছে? আপনাদের সংসার চালাতে খুব কষ্ট হতো তখন, আপনারা কি এখন খুব আরামে সংসার চালাতে পারছেন? ব্যাপারটা তো পাওয়া যায়। জিনিসপত্রের দাম তখনও বেশি ছিল, এখনো কিন্তু বেশি আছে।
কেন এই অবস্থার পরিবর্তন ঘটেনি? আগে আইন শৃঙ্খলা পরিস্থিতি খারাপ ছিল, এখন কি আইন শৃঙ্খলা পরিস্থিতি ভালো হয়েছে? চুরি ডাকাতি ছিনতাই প্রতিনিয়ত বাড়ছে। আপনি রিক্সা শ্রমিক, সারাদিন পরিশ্রম করে যে টাকাটি পরিবারের কাছে নিয়ে যাবেন, আপনি জানেন না যে শহরের কোন প্রান্তে ছিনতাইকারী আপনাকে আটকে ধরে আপনার এই কষ্ট উপার্জিত অর্থটি কেড়ে নেবে, জানেন না। আমরা বারংবার আমার দলের তরফ থেকে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যদের বলছি, আসলে এই সমস্যার সমাধান কিন্তু হবে না। এই সমস্যার সমাধান করবার জন্য জনগণের ভোটে নির্বাচিত একটি সরকার থাকবে। জনগণের ভোটে নির্বাচিত সরকার হলেই তিনি জনগণের দুঃখ এবং কষ্টের কথা বুঝতে পারবেন। শেখ হাসিনা যেমন জনগণের ভোটে নির্বাচিত ছিলেন না, এখন যেই সরকার আছেন তিনি তো সাময়িক সময়ের জন্য, তিনিও জনগণের ভোটে নির্বাচিত নন। সেই কারণে জনগণের কষ্ট ওনারা বুঝতে পারেন না, এটি বাস্তবতা। এখন শ্রমিকদের ভোটে যিনি এমপি হবেন, কৃষকদের ভোটে যিনি এমপি হবেন, আজকে শিক্ষকদের ভোটে যিনি উপজেলা চেয়ারম্যান হবেন, সাধারণ মানুষের ভোটে যিনি পৌরসভার কাউন্সিলর কিংবা মেম্বার হবেন, বাংলাদেশের মানুষের ভোটে যিনি প্রধানমন্ত্রী হবেন, তিনি তো সাধারণ মানুষের কষ্টের কথা তাকে বুঝতে হবে। যদি না বসেন তাহলে কি হবে? এই সাধারণ মানুষ, সাধারণ ভোটাররা পরের নির্বাচনে তাকে ছুঁড়ে ফেলে দিয়ে বিকল্প প্রার্থী খুঁজে নেবে, এটি তো বাস্তবতা। এই কারণেই আমরা বিএনপি যারা করি 16 বছর যাবত আমরা এই দাবিটি জানাচ্ছি যে একটি সুষ্ঠু নির্বাচনী ব্যবস্থা যদি ফিরে আসে, যদি জনগণ তাদের পছন্দের প্রার্থীকে ভোট দিয়ে নির্বাচিত করতে পারে, তাহলে সেই প্রার্থী তিনি উপজেলা চেয়ারম্যান হোক, পৌরসভার মেয়র হোক, এমপি হোক আর প্রধানমন্ত্রী হোক, তার জনগণের প্রতি দায়বদ্ধতা থাকবে, জবাবদিহিতা থাকবে। আর তিনি যদি জনগণের এই দেওয়া আমানত, জনগণের ভোটের মর্যাদা যদি রক্ষা করতে না পারে, পরবর্তী নির্বাচনে জনগণ বিকল্প প্রার্থীকে খুঁজে নেবে। এই কথাটি আমরা বারবার বলছি। আমার শ্রমিক ভাইয়ের এখানে বলেছেন যে তারা আর কিছু চান না, তারা শুধুমাত্র এখানে রিক্সা এবং ভ্যান চালিয়ে তাদের জীবন জীবিকা নির্ভর করতে চান। ভাইরা, এটা আপনাদের বোঝার ভুল। কেন শুধুমাত্র আপনি রিক্সা এবং ভ্যান চালিয়ে জীবন জীবিকা নির্ভর করতে পারলে আপনি খুশি হবেন? আমি, আপনার অধিকার রয়েছে আপনার সন্তানকে ভালো স্কুল, কলেজ এবং বিশ্ববিদ্যালয়ে পড়াবার। আপনার স্বপ্ন থাকা স্বাভাবিক যে আপনি কষ্ট করে রিক্সা চালিয়ে আপনার যে সন্তান স্কুল এবং কলেজে পড়াচ্ছেন, সেই সন্তান পড়ালেখা শেষ করে একটি সরকারি চাকরি পাবে, এটি আপনার অধিকার। আপনার অধিকার রয়েছে এই যশোর শহরে দিন কিংবা রাত, সকাল কিংবা বিকেল একেবারে নিশ্চিন্তে নির্ভাবনায় হেঁটে চলবা। আপনাকে কোনো ছিনতাইকারী, আপনার কোনো দুষ্কৃতিকারী আপনার পথ রোধ করবে না, আপনার ধন সম্পদ লুট করে দেবে না। এই যে 250 বেড হাসপাতালে আজও আপনারা চিকিৎসা দেন, আপনারা জানেন যে হাসপাতালটা কে বা কারা প্রতিষ্ঠা করেছিল? আগে ছিল 150 হাসপাতাল, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান করেছিলেন। 100 বেড হাসপাতাল জিয়াউর রহমান করেছিলেন, আর 250 বেড হাসপাতাল বেগম খালেদা জিয়া করেছিলেন। বেগম খালেদা জিয়া 2005 সালে ওই ঈদগাহ ময়দানে যশোরবাসীকে বলেছিলেন, যশোরের মানুষের জন্য তরিকুল ইসলামের আহ্বানে সাড়া দিয়ে বলেছিলেন, আমি যশোরে মেডিকেল কলেজ করব। বেগম খালেদা জিয়া মেডিকেল কলেজের অনুমোদন দিয়ে গেলেন, মেডিকেল কলেজ প্রতিষ্ঠা করবার জন্য অর্থ বরাদ্দ করে দিয়ে গেলেন। অথচ মাত্র কিছুদিন আগে মেডিকেল কলেজের শুধু বিল্ডিং হয়েছে, আজও হাসপাতাল হয়নি। কেন ভাইরা? 16 বছর তো আওয়ামী লীগের এমপি ছিলেন, মন্ত্রী ছিলেন, উপজেলা চেয়ারম্যান ছিলেন, মেয়র ছিলেন, কাউন্সিলর ছিলেন, মেম্বার ছিলেন, কেন ভাই মেডিকেল কলেজ হাসপাতাল হলো না? কারণ ওরা আপনাদের ভোটে নির্বাচিত ছিল না, তাই আপনাদের প্রতি তাদের কোনো দরদ ছিল না, মায়া ছিল না, দায়বদ্ধতা ছিল না, তাই তারা করেনি। তারা শুধু নিজেদের আখের করছে। আমার দল বাংলাদেশ জাতীয়তাবাদী দলের নেতারা আমার জানে বা উপস্থিত, আমি আপনাদেরকে কথা দিচ্ছি, আগামীতে যদি একটি সুষ্ঠু নির্বাচনী ব্যবস্থার মাধ্যমে আবার বাংলাদেশের জনগণ বিএনপির উপর আস্থা রাখে, তাহলে ইনশাআল্লাহ আমরা যশোর মেডিকেল কলেজ হাসপাতাল প্রতিষ্ঠা। আমার নেতা তারেক রহমান বলেছেন
আজকে আপনাদের যারা বাচ্চারা স্কুলে পড়ে, যারা স্কুলে পড়ে ম্যাট্রিক পর্যন্ত আপনাদের বাচ্চাদের বই সরকার দেয়, বিনামূল্যে বই দেবার কথা সরকারের। এই যে বিনামূল্যে বই দেবার সংস্কৃতি নিয়ম কে চালু করেছিল? বেগম খালেদা জিয়া চালু। আপনাদের মেয়ে বাচ্চারা এখন কলেজ পর্যন্ত, ইন্টারমিডিয়েট কলেজ পর্যন্ত যে পড়ালেখা করে সরকারি কলেজে, তার জন্য বেতন লাগে না, সরকারি স্কুলে বেতন প্রয়োজন হয় না, বিনা বেতনে পড়তে পারে। কে সুযোগ করে দিয়েছিল? বেগম খালেদা জিয়া করেছিলেন। আমাদের নেতা তারেক রহমান, যিনি বেগম খালেদা এবং জিয়াউর রহমানের সন্তান, তিনি বলেছেন আগামীতে বিএনপি যদি দেশ পরিচালনার সুযোগ পায় তাহলে মাস্টার্স পর্যন্ত মেয়ে বাচ্চাদের পড়া বিনা বেতনে করে দেয়। শ্রমিক ভাইরা অনেক কষ্ট করে সংসার চালাতে হয়। আজকে একটা প্রয়োজন মেটাতে গেলে আরেকটা প্রয়োজন মেটে না। যদি আপনার সন্তানের জন্য একটা প্রাইভেট টিউটর, গৃহ শিক্ষক রাখতে যান, তাহলে আপনার স্ত্রীর ওষুধ কেনার টাকা থাকবে না। যদি আপনার বাচ্চার জন্য নতুন বছরের স্কুল ড্রেস কিনতে চান, তাহলে কি হবে? হয়তোবা ওই মাসে মাছ এবং মাংস খাবার চিন্তা ভার দিতে হবে। আমাদের নেতা তারেক রহমান বলেছেন আগামীতে বিএনপি যদি রাষ্ট্র পরিচালনার সুযোগ পায় তাহলে উনি বাংলাদেশের প্রতিটি পরিবারকে একটি করে পারিবারিক কার্ড দিবেন। সেই কার্ডের মাধ্যমে কি হবে? সরকারের তরফ থেকে প্রতিটি পরিবারকে গড়ে 2 থেকে 5,000 টাকা পর্যন্ত প্রয়োজন অনুযায়ী ভর্তুকি দেওয়া হবে। তাহলে ধরেন আপনি 5,000 টাকা সরকার আপনাকে ভর্তুকি দেবে, অর্থাৎ আপনার 4 জন বা 5 জনের পরিবারের জন্য যে পরিমাণ চাল, ডাল, সয়াবিন তেল, চিনি, গুরুত্বপূর্ণ নিত্য প্রয়োজনীয় 5-7 আইটেমের জন্য সরকার ভর্তুকি দেবে। যখন সরকারের টাকা দিয়ে আপনার চাল, ডাল, সয়াবিন তেল, চিনি কেনার সুযোগ তৈরি হবে, তাই এই চাল, ডাল, চিনি, সয়াবিন তেল কিনবার জন্য আপনার যে টাকাটা ব্যয় হতো সে টাকাটা আর ব্যয় হবে না। ওই টাকাটা আপনি কি করবেন? ওই টাকাটা দিয়ে এখন আপনি আপনার বাচ্চার জন্য, সে যেন ভালো পড়ালেখা করে, আপনি গৃহ শিক্ষক রাখতে পারবেন। যেই টাকাটা সংসার খরচে আর প্রয়োজন হচ্ছে না, ওই টাকাটা দিয়ে কি করবেন? আপনি আপনার বাবা মা, বৃদ্ধ বাবা মার চিকিৎসার খরচ আপনি যোগাতে পারবেন। যেই টাকাটা আপনার সঞ্চয় হবে, টাকাটা কি করতে পারবেন? জমিয়ে জমিয়ে আপনার মেয়ে বাচ্চার বিয়ের সময় করেন কষ্ট করে, কিন্তু 200 টাকা কিন্তু আবার অপচয়ও করেন। কিছু বদ অভ্যাস আছে আমাদের, টুকটাক আছে না, ওগুলো ভেঙে বললে খারাপ কাজে ব্যয় করে ফেলতে পারে। তাই আপনাদের স্ত্রীদের নামে হবে যাতে করে টাকাটা পরিবারের কাজে ব্যয় হয়। তাহলে বিএনপি কি বলল? বিএনপি বলল যদি আপনাদের ভোটে আগামীতে দেশ পরিচালনার সুযোগ পায় আপনাদেরকে সরকারি হাসপাতালে কার্যত ন্যায্য মূল্যে চিকিৎসার সুযোগ করে দেবে। আপনাদের সন্তানদের ভালোভাবে পড়ালেখা করবার জন্য সন্ত্রাসমুক্ত স্কুল এবং কলেজে নিশ্চিত করবে। মেয়ে বাচ্চাদের জন্য মাস্টার্স পর্যন্ত বিনা বেতনে পড়বার সুযোগ করে দেবে। আর কি বলল? পরিবারকে সহায়তার জন্য আপনাদের স্ত্রীদের নামে একটি করে পারিবারিক কার্ড চালু হবে। তাহলে এই সুযোগ যদি নিতে হয় তাহলে তো আপনি আমি চাই একটা ভোট আসুক, সেই ভোটের মাধ্যমে বেগম খালেদা জিয়াকে বা তারেক রহমানকে আবার তো রাষ্ট্র পরিচালনার দায়িত্ব দিতে চাই, চাই কিনা? এই চাওয়া আদায় করতে গেলে এক হতে হবে। শ্রমিক ভাইরা নিশ্চিন্তে নির্ভাবনায় এখানে যশোর শহরে তার রিক্সা ভ্যান চালাবে, ছিনতাইকারী তার হক মেনে নেবে না, অন্য কেউ তার উপরে জুলুম করবে না, তার স্বাস্থ্য, তার সন্তানের শিক্ষা, তার পারিবারিক চাহিদা পূরণের জন্য একটি গণতান্ত্রিক সরকার লাগবে। এই সব কিছু আদায় হবে তখনই যখন আপনার ভোটে নির্বাচিত একটি সরকার ক্ষমতায় থাকবে, যখন জিয়াউর রহমান এবং বেগম খালেদা জিয়ার সন্তান তারেক রহমান রাষ্ট্র পরিচালনা সুযোগ। তাই সুষ্ঠু ভোটের দাবি আদায় করতে আপনাদেরকে এক এবং ঐক্যবদ্ধ হতে হবে। আপনাদের দাবি জানাতে হবে। ভোট ছাড়া কোনো সমস্যার সমাধান হবে না। তাহলে 2 দিন পর পর বিভিন্ন অস্থিরতা তৈরি হবে। অনেক রোগ, আপনারা কষ্ট পাচ্ছেন, দীর্ঘায়িত করবো না। আমি শুধু এটুকু বলবো, যে 5 জন শহীদ হয়েছিল 1990 সালে,
আমি এই ঘটনা আমার নেতা তারেক রহমানের কাছে উপস্থাপন করবো ইনশাল্লাহ। যদি আল্লাহ পাক আমাদের দলকে সুযোগ দেন, এই কাজটা শহীদ পরিবারের জন্য দলের তরফ থেকে আমরা কিছু করবার চেষ্টা করব। সকলে ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।